বাংলাদেশের সীমান্তে আবারও দাদাগিরি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর, গুলি ছুড়ে আহত করা হয় কৃষককে। সব জঙ্গলের মধ্যে কিছু না বাড়িয়া হিরিমকে আমার ভাইকে দিলে ফায়ার করিয়া, ফায়ার করে দিয়ে ওরা দৌড় মারল, ভারতের ভিতরে চলে গেল। প্রথম পর্বে আমরা তুলে ধরেছিলাম বর্বরখুনি ভারতের শুট টু কিল নীতির কারণে কি পরিমাণ বাংলাদেশি বর্ডারে মারা গিয়েছেন, কেন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত বলে গণ্য করা হয়। দর্শক, বিএসএফের যে জওয়ানরা সীমান্তে বাংলাদেশিদের এরকম নির্মমভাবে হত্যা করে, এদের সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট বা মনস্তাত্ত্বিক গঠনের ব্যাপারে আপনাদের কি কখনো প্রশ্ন জেগেছে? এরা কেন এমন করে? এতবার এত কথা হবার পরও কেন নিরীহ মানুষের ওপর তারা গুলি ব্যবহার করে? সভ্য সমাজের কোনো কথাই যেন তাদের গায়ে লাগে না। তারা আসলে কি দ্বারা উদ্বুদ্ধ? কি ধরনের চিন্তা বা আদর্শ কাজ করে তাদের মাঝে, যা তাদের বিচার বিবেচনার ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করে? আসুন এই পর্বে এর কিছু উত্তর খোঁজা যাক। কেন বাংলাদেশের মানুষ বর্ডারে যায়? এই সম্পর্কে একটি সার্ভেতে সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে 39% উত্তরদাতারা বলেছেন সীমান্ত বাণিজ্য। 33% উত্তরদাতারা মনে করেন এটি জাতিগত, সামাজিক এবং পারিবারিক সম্পর্কের কারণে হয়ে থাকে। 19% উত্তরদাতারা মনে করেন সীমান্ত সংলগ্ন কৃষিজমি থাকা, যেখানে তাদের জীবিকার জন্য কাজে যেতে হয়। এই যদি হয় সীমান্তে যাবার কারণ, তাহলে দর্শক আপনিই বলুন, কোনোভাবে কি বর্ডারে শুট টু কিল নীতি বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত? সীমান্তে হত্যার শিকার হবার কারণ কি কি? বিভিন্ন গবেষণাপত্রে পাওয়া কিছু কারণ একত্র করলে এ ব্যাপারে আমরা যা পাই। ভারতের নির্মম গুলি করার নীতি এবং আক্রমণাত্মক কারণে সীমান্তে মানুষ হত্যার শিকার হচ্ছেন। সীমান্ত স্তম্ভ সম্পর্কে নিরক্ষর মানুষের ধারণার অভাব। বিজিবি ও বাংলাদেশিদের প্রতি ভারতীয় বিএসএফের শত্রুতা। সীমান্তের ছিদ্রগুলোর শিথিল পর্যবেক্ষণ। ভারত ও বাংলাদেশের মধ্যে ধর্মীয় পার্থক্য। ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ বিরোধ। বাঙালি সংস্কৃতি সম্পর্কে বিএসএফ সদস্যদের বোঝার অভাব। বিতর্কিত সীমান্ত। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির হিন্দুত্ববাদী এবং মুসলিম বিরোধী নীতি। সীমান্তের অভিন্ন নদীতে মাছ ধরতে যাওয়া। সীমান্ত বাণিজ্য। উভয় দেশের নাগরিকের সীমান্ত পারাপার। লাইনম্যান এবং অসাধু বিজেপি সদস্যদের মধ্যে অবৈধ সীমান্ত পারাপারের বখরা ভাগাভাগি নিয়ে বিরোধ। দর্শক দেখুন, ছোট বড় 13টি কারণের মধ্যে কোনোটিই কিন্তু যুদ্ধাবস্থা থেকে উদ্ভূত নয়। পৃথিবীর সব দেশেই কম বেশি অবৈধ সীমান্ত বাণিজ্য ইস্যু থাকে। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে কেউ কেউ সীমানা অতিক্রম করেন, কিন্তু তাই বলে কি গুলি করে মেরে ফেলতে হবে? প্রতিবেশী সুলভ মানবতাবোধের পথ ছেড়ে বর্বর ভারত এই শুট টু কিলের পথ বেছে নিয়েছে। একটি সার্ভেতে 135 জনের মধ্যে 80 জনই বলেছেন শুটিংকে বিএসএফ প্রধানতম পন্থা হিসেবে ব্যবহার করে। গুলি করে মারার পাশাপাশি বর্বর ভারতীয় সীমান্ত বাহিনী আরও কিছু ভয়ঙ্কর পাশবিক উপায়ে বর্ডার ভায়োলেন্স করছে, যেমন প্রহার, যৌন হয়রানি, আক্রমণ ও পক্ষাঘাত, আটক, রাতে কৃষিজ ফসল ক্ষতি, সিগারেট দিয়ে শরীরের অংশ পোড়ানো, চোখের ক্ষতি, কানের ক্ষতি বা কাটা। বর্বর বিএসএফ বাহিনীর মাঝে শুট টু কিল প্রবণতা কেন তৈরি হলো? কেন বিএসএফ জওয়ানরা এমন করে থাকে? এর কারণগুলো কি কি? চলুন এবার এর কারণগুলো দেখা যাক। দাসসুলভ মানসিকতা ও নতজানু পররাষ্ট্রনীতি। বলার অপেক্ষা রাখে না দর্শক, এই ভারতীয় সেবা দাসসুলভ মানসিকতা ও নতজানু পররাষ্ট্রনীতি এভাবে অবাধে সীমান্তে হত্যাকাণ্ড সংঘটিত হবার মূল কারণ। যদি সরকার প্রতিটি হত্যার ব্যাপারে সোচ্চার হতো, ভারতীয় হাইকমিশনারকে তলব করত, বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে পারত, তাহলে ভারত এই যথেচ্ছ ব্যবহার করতে পারত না। কই, পাকিস্তান বর্ডারে তো ভারত এভাবে মানুষ মারতে পারে না। কারণ কি? কারণ সেখানে একজনকে হত্যা করলে পাল্টা 3 জন ভারতীয়কে প্রাণ দিতে হবে, তাই সেখানে বুঝে শুনে চলতে হয়। সম্প্রতি স্বর্ণাদাস হত্যাকাণ্ডে বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ পাঠানো হয়েছে, কিন্তু এটি যথেষ্ট নয়। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আলাদাভাবে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে প্রথমেই কল করেছেন, কিন্তু অন্য কোনো দেশকে তিনি বেছে নেননি। এখন আবার শোনা যাচ্ছে তিনি জাতিসংঘ বৈঠকের সাইডলাইনেও মোদির সাথে মিটিংয়ের পরিকল্পনা করছেন। এই অবস্থা হলে তো ভারত সুযোগ বুঝে কাঁধের উপর চেপে বসবেই। বাংলাদেশিদের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব। বিএসএফ তৈরি হয়েছিল 1965 সালের ইন্দো পাক যুদ্ধের সময়, তাই তাদের একটি মূলমন্ত্র ছিল যে পাকিস্তান আমাদের শত্রু, যা পরবর্তীতে
মুসলিমরা আমাদের শত্রু হিসেবে পরিবর্তিত হয়। এরই আরও একটি রূপ হচ্ছে বাংলাদেশও আমাদের শত্রু। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়িয়ে দেখানো। অবৈধ সীমান্ত অতিক্রমের সমস্যা এখনও একটি বড় বিবাদের বিষয় এবং ভারতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে যা অতিরঞ্জিত। 20 মিলিয়ন থেকে 2 মিলিয়ন পর্যন্ত পরিবর্তিত হয়। আবার ভারতের সরকারি হিসাবেও এ নিয়ে একটি সংখ্যার খেলা চলে যা 10 মিলিয়ন থেকে 35 মিলিয়নের মধ্যে পরিবর্তিত হয়। এটি বিজেপির ভোট প্রচারের অংশও বটে। হিন্দু মুসলিম বিভেদ। ভারতে মুসলিমরা পিছিয়ে পড়া জাতির মধ্যে গণ্য। সাচার রিপোর্ট অনুযায়ী দলিত সমাজের পরপরই সবচেয়ে খারাপ অবস্থা মুসলিমদের, আর জাতপাতের ভারতে মুসলিমরা নিচু জাতের হিসেবে গণ্য। ভারতের মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত এবং ডানপন্থী রাজনৈতিক দলের বক্তব্য দ্বারা প্রভাবিত একটি সাধারণ আলোচনায় বলা হয় যে বাংলাদেশিরা প্রকৃতপক্ষে অনেক বেশি সংখ্যক। বর্তমানে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রায় 20 মিলিয়ন মানুষের সংখ্যা উল্লেখ করেছে যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে, এবং এই আক্রমণ মুসলিম অস্ত্রধারীদের দ্বারা দেশের নিরাপত্তা, সংস্কৃতি, অর্থনীতি এবং গণতন্ত্রের ওপর যে হুমকি সৃষ্টি করেছে সে বিষয়ে জোর দিয়েছে। গরু পাচার। গরুকে হিন্দুদের দেবতা মানা হয়। অনুমান করা হয় যে প্রতি বছর 1.5 মিলিয়ন গরু, যার মূল্য প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার, যা কিনা বাংলাদেশে পাচার করা হয়। সীমান্ত হত্যার একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে ভারতীয় ধর্মীয় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, যা গরুকে পবিত্র প্রাণী হিসেবে দেখে। নীতি নির্ধারণী লেভেলের ভয়ানক মিসকনসেপশন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর সীমান্তে হত্যা প্রসঙ্গে বলেন, এই ধরনের ঘটনা দুঃখজনক। সমস্যার সমাধানে জরুরি বর্ডারে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা। Every death is regrettable, but we also ask ourselves, why is there a problem? And we know the problem. The problem is because of crime. So our shared objective should be a no crime, no death border. I'm sure we can together address this problem effectively. আমরা বেশি দূরে যাওয়ার আগে মিস্টার জয়শঙ্করকে জিজ্ঞাসা করতে চাই, আপনার দেশের প্রত্যেক ক্রিমিনালকে কি গুলি করে মেরেই তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেন? এভাবেই কি আপনার দেশে ক্রিমিনালদের সাথে ডিল করে? আমরা তাকে আরও জিজ্ঞেস করতে চাই, ফেলানি এবং স্বর্ণদাসের মতো সাধারণ মানুষকে কেন হত্যা করা হয়েছে? তারা কোন অপরাধ করেছিল? বাংলাদেশের বর্ডারে যখন বিএসএফ বাংলাদেশিদের হত্যা করে তখন কোন অপরাধে হত্যা করে? ভারত শুট টু কিল পলিসি গ্রহণ করার পিছনে রয়েছে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির হিন্দুত্ববাদী এবং মুসলিম বিরোধী নীতি। বিএসএফ জওয়ানদের এভাবেই গ্রুমিং করা হয়, তাদের হিন্দুত্ববাদী সংস্কৃতি এভাবেই তাদের গড়ে তুলেছে। কাশ্মীর বর্ডার থেকে সরাসরি বাংলাদেশ বর্ডারে জওয়ানদের পোস্টিং। কাশ্মীর বর্ডারে ভারত ও পাকিস্তান দুই দিক থেকেই অনেক গোলাগুলি হয়। বাংলাদেশ বর্ডার তো এমন নয়, কিন্তু কাশ্মীর বর্ডার থেকে সরাসরি পোস্টিংয়ে এসে বর্বর বিএসএফ জওয়ানরা কাশ্মীর বর্ডারের মন মানসিকতা বজায় রেখে চলতে থাকে। কাশ্মীর ইজ এ ভেরি হটেস্ট বর্ডার। কাশ্মীরে যে বিএসএফ গুলো থাকে তাদেরকেই বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে পোস্টিং দেওয়া হয় ডাইরেক্টলি। তো ওখানে যেমন দেখে সীমান্তের ওপারে মুসলমান, ঠিক বাংলাদেশ সীমান্তে যখন ওই সোলজারটাকে এনে পোস্টিং দেওয়া হয় তখন সে দেখে যে এখানেও তো মুসলমান। যখন সীমান্তের কাছাকাছি আসে তখন তো মনে করে যে একে মারতে হবে। সমস্যার সমাধান। এ থেকে তাহলে উত্তরণ কিভাবে? প্রথমেই আসে বাংলাদেশ সরকারগুলোর দাস মানসিকতা ও নতজানু পররাষ্ট্রনীতি বদলে ফেলার কথা। এটি দূর না করলে এই সমস্যার সমাধান দূর কি বাত। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় বাহিনীর এ সকল হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকল জায়গায় ভারতের এহেন দুর্বৃত্তপনা প্রকাশ করে দিতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। ভারত যদি না থামে তাহলে ভারতের পণ্য বয়কট আন্দোলনকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তৃতীয়ত, ভারতীয় বর্বর বিএসএফ সদস্যরা যেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য সকল পদক্ষেপ নিতে হবে। এ সকল খুনি বর্বর বাহিনীর সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবার সুযোগ যেন না পায় তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ বর্বর ভারত সরকারকে কিছু উল্লেখযোগ্য সুপারিশ করেছিল। 1. ভারত সরকারের উচিত প্রকাশ্যে বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা বল প্রয়োগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে জাতিসংঘের মৌলিক নীতিগুলো মেনে চলার নির্দেশ দেওয়া। 2.
মানবাধিকার লঙ্ঘনের জন্য নিজস্ব সদস্যদের বিচার করতে বিএসএফের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার অব্যাহত ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গুরুতর অধিকার লঙ্ঘনে জড়িত সমস্ত পদমর্যাদার কর্মীদের বেসামরিক কর্তৃপক্ষ দ্বারা তদন্ত করা উচিত এবং বেসামরিক আদালতে বিচার করা উচিত। ৩. ভারত সরকারের উচিত বিএসএফের দ্বারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা, প্রমাণ দেওয়ার জন্য এবং এই ধরনের কমিশনে অভিযোগ আনার জন্য সরকারের উচিত ভারতীয় ও বাংলাদেশি উভয় নাগরিককে আমন্ত্রণ জানানো। ৪. ফৌজদারি কার্যবিধির ১৯৭ অনুচ্ছেদ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য কার্যনির্বাহী শাখার অনুমোদনের প্রয়োজন এমন সমস্ত আইনি বিধান ভারত সরকারের বাতিল করা উচিত। ৫. জাতিসংঘের শান্তিরক্ষা অভিযান বিভাগের উচিত ভারত সরকারকে জানানো যে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বিএসএফ কর্মীদের শান্তিরক্ষা দায়িত্ব থেকে বাদ দেওয়া উচিত। ৬. ভারতের জন্য ২০০০ সাল থেকে এবং বাংলাদেশের জন্য ২০০৬ সাল থেকে মুলতুবি থাকা বিচার বহির্ভূত, সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদণ্ডের বিষয়ে বিশেষ প্রতিনিধি দল গঠনে ভারত ও বাংলাদেশের সম্মত হওয়া উচিত। বিভিন্ন গবেষণায় উঠে আসা পদক্ষেপসমূহ একত্র করলে আমরা যা পাই: সীমান্তে প্রাণহানির ঘটনা কমাতে সতর্কতা এবং নিয়ন্ত্রণের জন্য বিএসএফকে অপ্রাণঘাতী বা নন লেথাল অস্ত্র ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে সীমান্ত হত্যাকাণ্ডে জড়িত বিএসএফ কর্মীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভারত সরকারকে বাংলাদেশ সরকার কর্তৃক চাপ প্রয়োগ করতে হবে। বিএসএফের সদস্যরা বাংলাদেশে ঢুকে গুলি করলে কিংবা বাংলাদেশের সীমান্তের ভেতরে থাকা কোনো বাংলাদেশিকে গুলি করলে বিএসএফকে নিবৃত্ত করার জন্য এবং বাংলাদেশিদের প্রাণ রক্ষার জন্য বিজিবির উচিত হবে বিএসএফকে পাল্টা জবাব দিয়ে পিছু হটতে বাধ্য করা। সীমান্তে সিসি ক্যামেরা স্থাপন, সাংবাদিকদেরকে নিরাপত্তা ব্যবস্থা করে নিয়ে যাওয়া সহ বিভিন্নভাবে বিএসএফের আগ্রাসনের ছবি, ভিডিও এবং অন্যান্য সব ধরনের প্রমাণ সংরক্ষণ এবং সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করতে হবে, যেন সেগুলো দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ওপর চাপ সৃষ্টি করা যায়। তবে বারবার প্রমাণিত হয়েছে যে জাতিসংঘ বা এ ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো পরাশক্তিগুলোর বিরুদ্ধে তেমন কিছু করে না বা করতে পারে না। তাই বিশ্বব্যাপী জায়নিস্ট ইসরায়েলকে বয়কট করে যেমন গণ আন্দোলন গড়ে উঠেছে, তেমনি ভারতের বিরুদ্ধেও বিশ্বব্যাপী গণ আন্দোলন গড়ে তোলা। ভারত ছাড়া সাউথ এশিয়ার সকল রাষ্ট্রের নাগরিকদেরকে সাথে নিয়ে আন্তর্জাতিক ভাষাগুলোতে ভারত বিরোধী মিডিয়া ক্যাম্পেইন চালানো, অন্যান্য রাষ্ট্রের ওপর ভারতের নিপীড়ন এবং খোদ ভারতের ভেতরে সংখ্যালঘু নিপীড়নকে বিশ্বের সামনে তুলে ধরে ভারত বয়কটের ডাক দেওয়া। ভারত যখন বাণিজ্য, অর্থনীতিতে, যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন ধরনের সুবিধা চায় বা আদানির বিদ্যুৎ কিংবা তিস্তা প্রকল্পের মতো প্রজেক্টের দায়িত্ব নিতে চায়, তখন সীমান্ত হত্যার কারণ দেখিয়ে সেগুলোকে নাকচ করে দেওয়া, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আগ পর্যন্ত ভারতের সাথে এই দূরত্ব অব্যাহত রাখা। শেষ কথা, বর্বর বিএসএফের সীমান্ত হত্যা ও অন্যান্য ভায়োলেন্স এক ধরনের আদর্শ ও চেতনা থেকে উদ্ভূত। এটি হিন্দুত্ববাদী, অ্যান্টি মুসলিম, অ্যান্টি বাংলাদেশি চেতনা। আমরা ভারতকে সাবধান করে দিতে চাই, নিজেদের পরিবর্তন করুন, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিবেশী সুলভ হওয়া আচরণ বজায় রাখুন। বাংলাদেশিরা সময় মতো তাদের শত্রুকে চিনতে ভুল করে না। যারা শুট্টুকিলের ভাষা বোঝে তাদেরকে শুট্টুকিল করেই প্রত্যুত্তরটা দিতে কুণ্ঠাবোধ করবে না বাংলাদেশের সীমান্তরক্ষীরা। তারা এ দেশেরই সন্তান। আর যদি এদেশের সীমান্তরক্ষীরাও ক্লান্ত হয়ে পড়ে, তাহলে বাংলাদেশের জনগণ মরতে শিখে গেছে, এটি মাথায় রাখবেন। যে গণজাগরণের জোয়ারে বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকতে হবে। গোলাম মনিবের সম্পর্ক আর চলবে না। বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, ইন্ডিয়া আউট ফ্রম বাংলাদেশ।